হ্যালো এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে লাইফস্টাইল ব্লগিংকে বাদ দিয়ে পেছনে সরিয়ে রেখে ভাবলাম একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য বানানো যাক, যেটা তোমাদের হয়তো কি আশা করি কাজে লাগবে। তো তোমরা সকলেই জানো, বেশি কথা না বলে আমি জাস্ট মেইন কথাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা সকলেই জানো যে আমি এখন প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে রয়েছি। তো 0 মান্থ থেকে এই 9 মান্থ অবধি কী কী আমার অ্যাক্টিভিটি ছিল, কী কী ডায়েট ছিল, বা কী কী কমপ্লিকেশনস হয়েছিল, কী কী টেস্ট হয়েছে, ভাবলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, যাতে তোমরা যারা উডবি মাদার আছো তাদের প্রচুর কোয়ারিজ থাকে, বিশেষ করে যারা আমার মতো ফার্স্ট টাইম হচ্ছে বা বেবি হচ্ছে যাদের, তাদের প্রচুর কোয়ারিজ থাকে, প্রচুর মনে ভয় থাকে, কনফিউশন থাকে, এটাই ভাবে কী করে হতে পারে, ওটাই ভেবে হলে কি হবে। তো আমি যেহেতু এই মাসগুলোর মধ্যে দিয়ে পাস করে এসেছি, তো তোমাদের ভাবলাম যে আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদের কাজে লেগে যেতে পারে। এই জন্যই বাস ভিডিওটা বানানোর ইচ্ছে হলো আজকে আমার। তো ফার্স্ট আমার তো জানুয়ারি মাসের 1 তারিখে আমি প্রথম ডাক্তারের কাছে যাই, কারণ কি তার আগে আমি একটা বাড়িতে টেস্ট কিট দিয়ে টেস্ট করিয়েছিলাম। ওই জানুয়ারি মাসের 1 জানুয়ারিতেই টেস্ট করিয়েছিলাম, যেহেতু আমার ডিসেম্বর মাসের পিরিয়ডসটা স্কিপ করে গিয়েছিল। তো আমি টেস্ট করিয়েছিলাম, তখন আমি সেই অর্থে কিছু বুঝতে পারিনি যে বাড়ির যে কিটগুলো পাওয়া যায়, বাড়িতে করার যে কিটগুলো পাওয়া যায়, সেগুলোতে আমি সেরকম কিছু বুঝতে পারিনি বলে আমি সেই দিন সকালে কিটটা দেখার পরে আমি আর দেরি না করে, তো সুমন বললো আর দেরি করা ঠিক হবে না, চলো আজকেই ডাক্তারের কাছে যাই। তো 1 জানুয়ারি আমি ডাক্তারের কাছে প্রথম গিয়েছিলাম। তো যাবার পরে উনিও ওই কিটটা দিয়ে খুব একটা স্যাটিসফাইং কিছু বুঝতে পারলেন না, আমার মুখ দেখেই বোঝা গেল। তখন উনি আমাকে, তো যে টেস্টটা ইউজুয়ালি করানো হয়, মানে নর্মাল যে কিটটায় না আসলে যে ব্লাড টেস্টটা করানো হয় বা ইউরিন টেস্টটা করানো হয়, সেই ব্লাড টেস্টটা উনি আমাকে দিয়েছিল, এইচসিজি টেস্ট যেটাকে বলে। তো সেই টেস্টটা উনি আমাকে দিয়েছিলেন। তো সেই টেস্টে পরের দিন রিপোর্টটা ওনাকে দেখানো হয়, এবং উনি বলেন প্রেগনেন্সি রয়েছে। তো এইভাবে শুরু হয় ব্যাপারটা। তো প্রথম থেকে আমার সেই অর্থে কোনো কমপ্লিকেশন ছিল না, আমার প্রেগনেন্সি জার্নি খুব স্মুথ ছিল। কারণ কি আমি, তারা আমাকে বলেছিল নর্মাল থাকবে, অ্যাক্টিভ থাকবে। তো তোমরা সবাই জানো আমি একটা স্কুলে জব করি। তো আমি র্যান্ডমলি স্কুলে জব করেছি শুরু থেকেই, মানে ওই জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসটা পুরো, মানে যে ফার্স্ট ট্রাইমেস্টারে যে রেস্ট্রিকশানগুলো দেয় তা সত্ত্বেও আমি কিন্তু স্কুলটা কন্টিনিউ করেছি। স্কুলের যে কন্টিনিউয়েশন, তাতে কিন্তু উনি কোনো বাধা নিষেধ দেননি। এবং আমার ডাক্তার সম্বন্ধে আমি ডেলিভারিটা পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের বলবো কোন ডাক্তার দেখিয়েছি বা কী করেছি। টোটাল এক্সপিরিয়েন্সটা তখন একবারে শেয়ার করব। মানে উনি প্রচুর, ওনার কাছে একবার গেলে তুমি নিশ্চিন্ত, নিজেকে একবার সঁপে দিতে পারলে নিশ্চিন্ত, ব্যাস আর কোনো তোমার নিজের জন্য নিজের চিন্তা থাকবে না, এরকম একটা ব্যাপার আর কি। তো উনি বলেছিলেন, মা তোমার কোনো রেস্ট্রিকশান নেই ফার্স্ট ট্রাইমেস্টারে, শুধু যে 3-4টে আমি রেস্ট্রিকশান দেবো তুমি সেগুলো স্ট্রংলি একদম মেনটেন করবে, বাদ বাকি তুমি নিশ্চিন্তে সব কিছু করতে পারো। তো উনি আমাকে যে ফার্স্ট রেস্ট্রিকশানটা দিয়েছিলেন সেটা হচ্ছে পেট চেপে কাছাকাছি বাটাবাটি করবে না। শুধুমাত্র ফার্স্ট ট্রাইমেস্টারের কথা বলছি কিন্তু, এটা পেট চেপে কাছাকাছি বাটাবাটি করবে না। আর বলেছিল কি বলে, অটো টোটো রিক্সায় চড়বে না, আর ইন্টারকোর্স করবে না। ফার্স্ট ট্রাইমেস্টারে এই 3টে মাত্র রেস্ট্রিকশান ছিল, আদারওয়াইজ তুমি যা খুশিতেই করতে পারো। তো অটো রিক্সা আমি বাদ দিয়েছিলাম, এবং বাস ট্রেন কিছু সবই বাদ দিয়েছিলাম। শুধু চেক আপে যেতাম যখন, তখন ক্যাবে যেতাম। আর সুমনের গাড়িতেও তখন আমি উঠতাম না, যেহেতু বাম্পার টাম্পার থাকতে পারে, রাস্তাঘাটের ব্যাপার। তো সেই গাড়িটাও, সুমনের গাড়িটাও অ্যাভয়েড করতাম, আমি শুধুমাত্র চেক আপেই যেতাম তখন। আর স্কুলের রাস্তা তখন স্কুলে তো আমার হাঁটা পথ, তো আমি হেঁটেই যাতায়াত করতাম স্কুলে। ব্যাস এইভাবে আমার ফার্স্ট ট্রাইমেস্টারটা কাটে। ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে, মানে 2 মাস কমপ্লিট হওয়ার পর 3 নম্বর মাসটা আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে প্রচণ্ড ভমিটিং ভাব হয়েছিল। ফার্স্ট 2 মাসে কিন্তু আমার কোনো ছিল না হচ্ছে তোমার মর্নিং সিকনেস, ছিল না হচ্ছে তোমার এই ভমিটিং ভাব, কিচ্ছু না। 3 নম্বর মাসটাতে আমার এই সমস্যাটা খুব হয়েছিল, কিন্তু মর্নিং সিকনেস বলতে কিছু ছিল না। আমি ভোরবেলা উঠতাম, কাজবাজ করতাম, স্কুলে যেতাম, কিন্তু ওই ভমিটিং ভাবটা খুব চলে এসেছিলো। কিচ্ছু খেতে পারতাম না, খাবার দেখলেই মনে হতো এক্ষুনি ঢেলে দেবো সব। তো তারপরে আমি সাথে সাথে ডাক্তারকে জানাই। ইন দ্য মিন টাইম 2 মাসের মাথায় আমার একটা নর্মাল ইউএসজি যেটা হয় সেটাও কিন্তু হয়ে গিয়েছিলো, একটা করতে দিয়েছিল উনি নর্মাল ইউএসজিটা। তো দেখে বলছিলেন ঠিকঠাক আছে, অসুবিধে নেই কোনো। তো
তো বেসিক্যালি ওটা বাচ্চার হার্ট রেট, মানে হার্টটা ঠিকঠাক মতো ফাংশন করা শুরু করেছে কিনা, হার্টটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা, কারণ আমরা জানি 8 উইক্সেই কিন্তু বাচ্চার হার্টবিট চালু হয়ে যায়। তো সেই জন্য 2 মাসের মাথায় ডাক্তাররা ওই ইউএসজিটা দেয় যে হার্ট রেটটা ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার জন্য। তো সেটা বলেছিলেন ঠিক আছে। তো তখনই আমি বলেছিলাম যে খুব ভমিটিং প্রবলেম হচ্ছে, উনি একটা নর্মাল মেডিসিন দিয়েছিলেন এবং তারপর থেকে ওই মেডিসিনটা মোটামুটি 1 মাস কন্টিনিউ করেছিলাম, তারপর আর এই প্রবলেম আমার ছিল না, তারপর মেডিসিনও আর খাইনি। যখন বললাম ওনাকে স্যার আমার এই প্রবলেমটা এখন আর হচ্ছে না, তখন বলে ছেড়ে দাও, মেডিসিনটা বন্ধ করে দাও, আর খেতে হবে না। ব্যাস জাস্ট এই 1 মাসের প্রবলেম ছিল। তারপরে তো অ্যাজ ইউজুয়াল লাইফ লিড করেছি আমি। আর 3 মাস, 3 মাসের মাথায় আমার একটা হয়েছিল যে এনটি স্ক্যান, যেটাকে তোমার জেনেটিক স্ক্যান বলে। তো জেনেটিক স্ক্যানটা অনেকের মনে ভীতি থাকতে পারে, আমার মনেও এই ভয়টা প্রচুর ছিল শুরুতে। আমি প্রচুর ভিডিওস দেখেছিলাম কী হয়, কেমন হয় না হয়, যেহেতু আমি কোনোদিন আগে ডাক্তার, সর্দি কাশি জ্বরের জন্য ডাক্তার ছাড়া অন্য কোনো ব্যাপারে আমার ডাক্তার দেখাতে হয়নি। তো সেই একটা ভীতি কাজ করতো, এই প্রথম একটা টেস্ট হচ্ছে, স্ক্যান হবে। তো যাদের এই ভীতিটা রয়েছে তাদের জন্য বলে দিই, এটা খুব একটা স্মুথ প্রসেস, যেরকম ইউএসজি হয়, অ্যাবডোমিনাল স্ক্যান করে একটা, সেরকম ইউএসজির মতো। তফাৎ শুধু একটাই, একটা ছোট্ট টিভিএস করে, মানে তোমার ট্রান্সভাজাইনাল টেস্ট। সেটাও খুব মানে ইজি, স্মুথ একদম, কোনো পেইনফুল হয় না সেটা। আমি যখন ভয় পাই, আমি যখন বলছি হয় না, তখন মনে করবে কোনো সমস্যাই হয় না, এই আর কি। তো ব্যাস এটা হয়ে গেল। তো এনটি স্ক্যান জেনারেলি ওরা দেখে যে বাচ্চার জেনেটিক কোনো ডিসঅর্ডার আছে কি না, সেই জন্য ওরা এনটি স্ক্যানটা দেয়। তো এনটি স্ক্যানের রিপোর্টও আমার নর্মাল ছিল, কোনো অসুবিধা হয়নি। তারপরে তো 5 মাসে দিল হচ্ছে একটা তোমার অ্যানোমালি স্ক্যান। এগুলো কিন্তু রুটিন স্ক্যান, মানে জেনারেল স্ক্যান, যেগুলো প্রত্যেক প্রেগনেন্ট ওমেনকেই দেওয়া হয়। একটা ইউএসজি প্রথমে, তারপর একটা তোমার এনটি স্ক্যান, তারপরে অ্যানোমালি, এই 3টে স্ক্যানের কথা যে আমি বললাম, এগুলো কিন্তু প্রত্যেকজনকেই দেওয়া হয় এখন। অ্যানোমালিতে দেখা হয় বাচ্চার অর্গ্যানগুলো, হার্ট, লাংস, কিডনি, এগুলো ঠিকঠাক হয়েছে কিনা, হাত পায়ের আঙুল ঠিকঠাক হয়েছে কিনা, ফেস কাটিংটা ঠিকঠাক, মানে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, ব্রেন ঠিকঠাক গ্রো করছে কিনা, এগুলো কিন্তু দেখা হয় অ্যানোমালিতে। তো সেটার রিপোর্টও নর্মাল ছিল। তো হওয়ার পরে এইভাবে আস্তে আস্তে আর কোনো টেস্ট আমার হয়নি তারপরে, মানে স্ক্যান আর কিছু দেয়নি তারপরে গিয়ে তোমার 7 মাসে দিল। 7 মাস কমপ্লিট হওয়ার পর আমাকে একটা গ্রোথ স্ক্যান দিয়েছিল, কারণ আমি প্রচণ্ড নিজে প্রচণ্ড ওয়েট লস করছিলাম। তো প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে আমি এই সময় আমার ধারণা ছিল যে প্রেগনেন্সিতে সবার ওয়েট গেইন হয়, আমার ওয়েটটা কেন লস হচ্ছে, কী প্রবলেম হচ্ছে, আমার কি তাহলে কোনো প্রবলেম হচ্ছে, অথচ শরীরে কোনো কমপ্লিকেশন নেই, বুঝতে পারছিলাম না। তো ডক্টরের সাথে ডিসকাশন করার পর ডক্টর প্রচণ্ডভাবেই আমাকে আশ্বাস দিলেন এবং বললেন এটা কোনো ব্যাপার না, এরকম এটা চিন্তার কিছু নেই এটা নিয়ে। তবু যদি তোমার ভয় থাকে মা, তুমি একটা, এত সুন্দর লাগে সবসময় মা মা করে কথা বলে, মানে ওনার কাছে গেলে কনফিডেন্সই বেড়ে যায়, এরকম একটা ব্যাপার। তো তোমার ভয়ের কিছু নেই মা, তবু তোমার যদি সন্দেহ থাকে তুমি একটা গ্রোথ স্ক্যান করিয়ে নাও বেবির জন্য। তো জেনারেলি গ্রোথ স্ক্যানটা 32-34 সপ্তাহের পরে গিয়ে হয়, কিন্তু আমাকে ওই 7 মাসের পরেই দিয়ে দিয়েছিল, যেহেতু আমি একটু সন্দেহ করছিলাম। তো দেওয়ার পরে কিন্তু বেবির গ্রোথ সব ঠিকঠাক আছে, তার মানে কি, তখন আমি বুঝলাম যে আমি রোগা হচ্ছি, বেবির কোনো প্রবলেম নেই, আমি রোগা হচ্ছি, ঠিক আছে চলো কোনো ব্যাপার না। তো তারপরে এই গেল গ্রোথ স্ক্যান, ওই একটা এক্সট্রা হয়েছে আমার গ্রোথ স্ক্যান, ওই আমার একটু সন্দেহের জন্য। তারপরে আবার যেরকম ইউজুয়ালি যে গ্রোথ স্ক্যানটা দেওয়া হয় 35 উইক্সে, 34 বা 5 উইক্সে, সেইটা আমার হয়েছে। জাস্ট এই কটা যে বেসিক স্ক্যানগুলো হয় সেগুলোই হয়েছে। আর ভ্যাকসিন নিয়েছি 2-3টে, ওনার কথা মতোই, আমার ডক্টরের কথা মতোই আমি 3টে ভ্যাকসিন নিয়েছি, 3টে মতো ভ্যাকসিন নিয়েছি, 2টো টক্সাইড নিয়েছি, ব্যাস এই টুকটাক। আর ব্লাড টেস্ট হয়েছে আমার, ব্লাড টেস্ট হয়েছে, যেগুলো রুটিন ব্লাড টেস্ট হয়, এক্সট্রা কিচ্ছু না, যেগুলো রুটিন ব্লাড টেস্ট প্রেগনেন্ট ওমেনদের দেয়, সুগার, থাইরয়েড, হিমোগ্লোবিন, আরও যদি কিছু থেকে থাকে। মোট কথা আমাকে মোটামুটি 8-10টা ব্লাড টেস্ট করতে হয়েছে, সব মিলিয়ে এই পুরো 9 মাস মিলিয়ে 8-10টা ব্লাড টেস্ট করতে হয়েছে। আর এসিজি সেটা একদম তো প্রথম দিন করেছিলাম, সেটা বাদ দাও, তা বাদ দিয়ে 8-10টা আমাকে ব্লাড টেস্ট করতে হয়েছে, আর এই 3-4টে স্ক্যান করতে হয়েছে। আর প্রত্যেকটা স্ক্যানই খুব স্মুথ ছিল, শুধুমাত্র এনটি স্ক্যানটাতেই একটা টিভিএস হয়, বাদ বাকি সবই কিন্তু ইউএসজির মতো নর্মাল। অ্যানোমালিও তোমার নর্মাল ইউএসজির মতোই অ্যাবডোমিনাল স্ক্যান করে ওপর থেকেই, আর তোমার ইয়েতেও তাই, গ্রোথ স্ক্যানেও তাই,
এটাতে। আর এছাড়া এক্সট্রা কিছু কিন্তু হয় না। হ্যাঁ, আর এনটি স্ক্যানটার সাথে একটা আমার অন্য একটা টেস্ট দিয়েছিল, সেটা হচ্ছে কী টেস্টটার নাম আমার এখন মনে নেই, সেটা একটা ব্লাড টেস্ট দিয়েছিল। ওই এনটি স্ক্যান যেখান থেকে করিয়েছিলাম আমি, সেখান থেকেই আবার ব্লাডটা নিয়ে নিয়েছিল। তো এনটি স্ক্যানের সাথে একটা ব্লাড টেস্ট হয় রিলেটেড, এই আর কি। আর তারপরে আমার 8 মান্থস, হ্যাঁ 32 উইকস অবধি আমার কোনো প্রবলেম ছিল না। 32 উইকসে এসে মানে একদম শেষ পর্যায়ের দিকে এসে আমার যে সমস্যাটা হলো সেটা হচ্ছে প্রচণ্ড ইচিং হতো। প্রচণ্ড ইচিং হতো, মানে হাত আর পায়ে শুধু, আর কোথাও না, বডির অন্য কোথাও না, শুধু হাত আর পায়ে। তখন আমি সাথে সাথে ডাক্তারকে বললাম, মানে ডক্টরকে, আমার যখন যে সমস্যাই হয়েছে আমি সাথে সাথে আমার ডক্টরের সাথে আলোচনা করেছি, ডক্টরের সাজেশন নিয়েছি, এবং আমার মনে হয় এটাই উচিত। কারণ আমি অবশ্যই অন্যের কথা শুনবো, কারণ প্রত্যেকেই যারা মা হয়েছে তাদের তো একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে, যার যার নিজের মতো করে এক্সপিরিয়েন্স, তারা তাদের এক্সপিরিয়েন্স আমাকে বলবে, কিন্তু আমার শরীরে কী সমস্যা হচ্ছে সেটা শুধুমাত্র আমার ডাক্তারই বুঝতে পারবে। তো আমি আমার পরিচিতদের থেকেও শুনেছি এরকমটা হয় কি না, বা এটা কী ব্যাপার, কী বৃত্তান্ত। ওয়েট লসের ব্যাপারেও শুনেছিলাম, হ্যাঁ হয়, অনেকেই এরকম ওয়েট লস হয়। ঠিক এই ইচিংয়ের ব্যাপারটাও শুনেছি, হ্যাঁ হয়, এটা খুব জেনারেল। তাও আমি ডক্টরকে আমার জানাই, কারণ আমি রাতে ঘুমোতে পারতাম না, সারা রাত ইচিং হতো, হাত পা চুলকে চুলকে শেষ হয়ে যেত। তো ডক্টরকে জানানোর সাথে সাথে উনি আমাকে একটা ব্লাড টেস্ট দিলেন। ব্লাড টেস্ট করিয়ে ব্লাড টেস্টে কিছু কম বেশি এসেছিলো বলে উনি আমাকে হালকা একটা মেডিসিন সাপোর্ট দিলেন, ব্যাস। তো মেডিসিন সাপোর্টটা দিয়ে এখন আমার ইচিংয়ের প্রবলেমটা কিন্তু টাচউড অতটাও নেই, আর হালকা খুব সামান্য হয়, ওটা ম্যানেজেবল। কিন্তু আগে রাতে ঘুমোতে পারতাম না, দিন রাত, মানে যখন ইচিংটা শুরু হতো প্রায় টানা আধ ঘন্টা 40 মিনিট আমি টানা বসে চুলকিয়ে যেতাম হাত পা, এইরকম কষ্ট হতো। তো এখন ডাক্তারের ওষুধ খেয়ে এখন একদম ঠিকঠাক আছি। তো এই অবধিই ছিল আমার 0 to 9 মান্থসের এক্সপিরিয়েন্স, মেডিকেল এক্সপিরিয়েন্স। এবার যদি বলো খাওয়া দাওয়া কিন্তু আমি সেই অর্থে ওই এটাই খেতে হবে ওটাই খেতে হবে এরকম কিচ্ছু করিনি আমি, এক্সট্রা কিচ্ছু না। শুধু ডক্টরকে আমি বলেছিলাম, স্যার আমি দুধ খেতে পারি না, কারণ দুধটা আমার ছোটো থেকেই দুধের সমস্যা, প্রচণ্ড অ্যাসিডিটি, গ্যাস হয়ে যায়। তো ডক্টর আমাকে বলেছিল দুধের বিকল্প দুধ। এত মানে উনি কথাগুলো এত সুন্দরভাবে স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলে, অথচ এত ভালো লাগে কথাগুলো শুনতে। উনি বলেছিলেন দুধের বিকল্প দুধ, মার্কেটে যেগুলো সেল করা হয় দুধের বিকল্প প্রোডাক্ট, সেগুলো তুমি কিচ্ছু খাবে না। যদি তুমি দুধ খেতে না পারো তাহলে দুধ থেকে যে ছানা তৈরি হয় ছানা খাবে, টক দই খাবে, ইভেন পনির খেতে পারো। তো এইগুলো খেলে তোমার দুধের যে সাবস্টিটিউশনটা, মানে দুধের যে তোমার যেটুকু দরকার, দুধ থেকে যেটুকু মানুষ পুষ্টি পায়, সেটা তুমি কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। সো তুমি দুধের বিকল্প দুধের এই প্রোডাক্টগুলো তুমি খাবে, কিন্তু তুমি বাইরের কোনো কেনা প্রোডাক্ট খাবে না। আর খুব যদি বেশি হতে পারে তো তুমি একটা হেলথ ড্রিঙ্ক খেতে পারো। হেলথ ড্রিঙ্কটা কী দাও, নর্মাল ওই মার্কেট প্রোডাক্ট ওগুলো নয়, অন্য একটা হেলথ ড্রিঙ্ক আমাকে বলেছিল। তো সেটার মধ্যে কোনো নিশ্চয়ই উনি ভালো বুঝেছিলেন, তো সেটা আমি নাম নিচ্ছি না, তো সেটা আমাকে উনি খেতে বলেছিলেন। তো আমি সেই শুরু থেকে ওটাই খেয়ে আসছি। আর যেরকম উনি বলেছেন দুধের বিকল্প যা ছানাটা খাই না, টক দই, কিন্তু পনির আর টক দইটা প্রচুর খাই। আর বলেছিল জল খাবে প্রচুর। আর সেরকম কোনো 3 মাস পর তো, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের পর সেই যে রেস্ট্রিকশনগুলো দিয়েছিল ফার্স্ট ট্রাইমেস্টারে, সেগুলোও তুলে নিয়েছিল। বলেছিল এবার তুমি নর্মাল লাইফ লিড করতে পারো, কোনো কিছু অ্যাক্টিভ থাকবে, যেমন স্কুল করছো স্কুল করো, তুমি একদম আপ টু 8 মাস 8.5 মাস অবধি তুমি স্কুল করতে পারবে, 32-34 উইক অবধি তুমি নিশ্চিন্তে স্কুল করো, এইরকম আমাকে উনি অ্যাসুরেন্স দিয়ে দিয়েছিলেন, তোমার কোনো সমস্যা হবে না। তো এই আর কি। আর প্রতিদিন সকালে উঠে আমি ড্রাই ফ্রুটসটা খেতাম, রাতে ভিজিয়ে রাখতাম, সকালে উঠে ড্রাই ফ্রুটসটা খেতাম। আর সেরকম, হ্যাঁ, আর যেটা আমি অ্যাভয়েড করতাম, ডাক্তার আমাকে সব খেতে বলেছিলেন, সব বলেছিল যা পাবে তাই খাবে, কোনো খাবারের সমস্যা নেই, এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, উনি কিন্তু আমাকে কোনো রেস্ট্রিকশান দেননি। কিন্তু আমি যেটা খেতাম না, অ্যাভয়েড করতাম যেগুলো, সেগুলো হচ্ছে স্ট্রিট ফুড। এইরকম মানে আমার রিপোর্ট পজিটিভ হওয়ার পর থেকে আমি স্ট্রিট ফুডটাকে মোটামুটিভাবে 98% বর্জন করে দিয়েছিলাম। যেমন ধরো রাস্তার পাশে চপ, ঘুগনি, ফুচকা, তারপর আলু কাবলি, আচার, এইসব যেগুলো চটপাটা খাবার দেখলেই আমাদের মেয়েদের খেতে ইচ্ছা করে, সেগুলো আমি কিন্তু টোটালি বর্জন করেছিলাম। যদি আমার কখনো বাইরের খাবার খেতে ইচ্ছা করে, আমি এখনও সেটা মেনটেন করি, যদি আমার কখনো বাইরের খাবার খেতে ইচ্ছা করে আমি একটু ভালো রেস্টুরেন্ট থেকে বুঝি যেগুলো যে ঠিকঠাক হতে পারে সেই খাবারগুলো কিনে খাই, তাও তার মাত্রা
খুবই কম, মাসে হয়তো একবার খেলাম কি না এইরকম ব্যাপার আর কি। আর রেস্টুরেন্টে গিয়ে কখনো এরকম ওই মাসে একবার খেলাম এরকম আর কি। এইভাবেই চলছে বাইরের খাবার বলতে এই। আর ঘরে যা রান্না হয় বেসিক খাবার আমাদের বাঙালি বাড়িতে, ভাত ডাল মাছের ঝোল পনিরের তরকারি ডিমের তরকারি মাছ মাংস যা হয় বাড়ির যেরকম খাবার হয় আমি সব সেই খাবারগুলোই কিন্তু খেয়েছি। এক্সট্রা আমার জন্য আলাদা করে কিছু রান্না করা প্রয়োজন হয়নি, কারণ সবার জন্য যে রান্নাটা হয়েছে, হ্যাঁ বেশি করে প্রোটিনটা আমাকে খেতে বলেছিল, যার জন্য আমি মাছ মাংস ডিম যেটা খেতাম পর্যাপ্ত, মানে আমার খাওয়ার অনেক বাছবিচার ছিল যে এটা কম মানে বাছবিচার বলতে কম 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 খেতাম, পরিমাণে খুব কম। কিন্তু এরকম হওয়ার পর থেকে আমি কিন্তু পরিমাণটা খাবারের মানে মাছ মাংস ডিমের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম। মানে যেমন 2টো করে ডিম খেতাম দিনে, বা মাছ খেলে সেটা একটু পরিমাণে বেশি, মাংস খেলে পরিমাণে বেশি, নর্মাল সময়ের থেকে এইটুকু করেছি প্রোটিনের জন্য আমি। আর এক্সট্রা কিছু খাওয়া দাওয়া এমন নয় যে আমি এরকম রিপোর্ট পজিটিভ হওয়ার পর থেকেই যে অনেক কিছু খাওয়া শুরু করে দিয়েছিলাম, এরকম কিছু নয়। আর কোল্ড ড্রিঙ্কসটা স্ট্রিক্টলি আমি অ্যাভয়েড করতাম, যদিও বারবার বলছি ডাক্তার আমাকে কিছুই বারণ করেননি, কিন্তু আমি নিজে থেকেই কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করতাম। কোল্ড ড্রিঙ্ক বা সোডা জাতীয় জিনিসগুলোকে আমি শুরু থেকে অ্যাভয়েড করেছি। ব্যাস এইটুকু সামান্যই ব্যাপার ছিল, একদম নর্মাল লাইফ লিড করছি এখনও অবধি আমি। ওই টুকটাক ছোটোখাটো কমপ্লিকেশনসগুলো এসেছিলো, যেমন ভমিটিং, তারপর একটু এজিং, এছাড়া বাই গড গ্রেস এবং তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসায় সব কিছু ঠিকঠাক চলছিল, এখন অবধি চলছে। তো এরপরে এখন আর এই নিয়ে আমি কোনো ভিডিও বানাতে চাইছি না। এরপরের ভিডিওটা হবে একদম সব কিছু সুস্থভাবে তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে কমপ্লিট হয়ে যাক, তারপর আমি আবার বাকি কী তোমাদের সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যাতে আমার মতো যাদের একটু এইসব ব্যাপারে ভীতি রয়েছে বা কনফিউশন রয়েছে, নতুন এরকম একটা ফেজের মধ্যে যখন মানুষ যায় স্বাভাবিক ব্যাপার হবেই, তো সেই জিনিসটা যাতে তোমাদের ব্যাপারটা অনেক সহজ সরল হয়ে যায়, যে এটা কোনো ব্যাপার নয়, তো সেই আপডেটটাও আমি তোমাদের অবশ্যই দেবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো না, অবশ্যই রিপ্লাই দেবো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, গুড নাইট, টাটা।